প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা বরাবরের মতো আজকেও রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের উপর কথা বলবো। তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে কথা বলেছি। তারপর গত ক্লাসে আমরা বোর পরমাণু মডেলের স্বীকার্য নিয়ে কথা বলেছি। আজকে আমি এই ধারাবাহিকতায় বোর পরমাণু মডেলের সফলতা নিয়ে কথা বলবো। তো আমরা নিশ্চয়ই বাসায় দেখেছি বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলা, এবং সফলতা কিন্তু এই স্বীকার্যগুলোর উপর ভিত্তি করেই আমরা বলবো। দেখো তোমরা, প্রথম যে সফলতা, বোর পরমাণু মডেলের সফলতা। বোর পরমাণু মডেলের সফলতা, 1 নাম্বার সফলতা। দেখো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে পরমাণু কখন স্থায়ী হয়, মানে পরমাণুকে কখন আমরা স্থায়ী বলবো, তো নিশ্চয়ই উত্তরটা হবে যদি এরকম হয় যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে এবং ওই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো যদি শক্তি বিকিরণ না করে, তখন পরমাণু স্থায়ী হয়। ঠিক আছে? তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন আমরা অস্থায়ী বলি, বা রাদারফোর্ড তার পরমাণু মডেলে পরমাণুর যে স্থায়ী, এই কথাটা আমরা কেন পাই নাই? উত্তরটা হবে, রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেন নাই যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনের সময় কোনো শক্তি বিকিরণ করে না। ওই কথাটা উনি বললেন নাই, যার জন্য আমরা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলকে অস্থায়ী বলে জানতেছি। ঠিক আছে? তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল কি অস্থায়ী? কারণ ওনার মডেলে উল্লেখ করা হয় নাই যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, এই ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করে না। ঠিক আছে? যার জন্য রাদারফোর্ড পরমাণু মডেল অস্থায়ী। তবে আমরা বোর পরমাণু মডেলের প্রথম যে সফলতাটা বলবো সেটা হচ্ছে, দেখো, বোর পরমাণু মডেলে আমরা এই দেখেছি যে ওনার বোর পরমাণু মডেল মতে কোনো একটি ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল থাকা অবস্থায় ওই ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করে না। ফলে ক্রমাগত শক্তি বিকিরণ করে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সুযোগ নাই, যার জন্য আমরা বোর তথ্য দ্বারা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ ওনার মতে, দেখো, আমরা পড়েছি, এটা যদি একটা নিউক্লিয়াস হয়, বিভিন্ন কক্ষপথ, দেখো এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন যখন অবস্থান করে, এটা হচ্ছে ইলেকট্রন, এটাকে আমরা জানি নিউক্লিয়াস। বোর পরমাণু মডেল মতে ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, ওই আবর্তন করার সময় ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করে না। ফলে শক্তি বিকিরণ করে ক্রমাগতভাবে যে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, নিউক্লিয়াসেও ইলেকট্রন পতিত হয় না। অর্থাৎ বোর তত্ত্ব দ্বারা আমরা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সফলতা। 2 নম্বর সফলতাটা একটু খেয়াল করো সবাই। আমি গত দিন বলেছি যে বোর পরমাণু মডেল মতে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান। আবারও বলছি, বোর পরমাণু মডেল মতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান। এই কক্ষপথগুলাকে বলা হয় শক্তি স্তর। এবং আমি গত দিন তোমাদেরকে বলেছি যে এটা n = 1 হলে প্রথম শক্তি স্তর,
n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এভাবে n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর, নাকি? তাইলে এই যে n সমান 1 হলে প্রথম শক্তি স্তর, n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ এই কক্ষপথ বা শক্তি স্তরগুলোকে আমরা কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ পাইছি, যেমন 1 2 3 ইত্যাদি। এই যে সংখ্যাগুলো আমরা বোরের মতবাদ থেকে পেয়েছি যে শক্তি স্তরগুলোকে কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এই সংখ্যাগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ বোর পরমাণু মডেল মতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতকগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান, এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বলা হয়। এই শক্তিস্তরগুলোকে আমরা 1 2 3 4 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি। এই সংখ্যাগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের রসায়নের এই গুণগত রসায়নে একটা বিষয় আছে, যেটা আমরা হয়তো 2 ক্লাস পরে পড়ব। তো আজকে আমরা শুধু এইটুকু জেনে রাখি যে পরমাণুর শক্তি স্তরগুলোকে যে কতগুলা সংখ্যা দ্বারা বোর পরমাণু প্রকাশ করা হয়, যা আমরা বোর পরমাণু মডেল থেকে পেয়েছি, এই সংখ্যাগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে আমি দ্বিতীয় সফলতা বলবো যে বোর পরমাণু মডেল মতে বোর পরমাণু মডেল হতে প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায়। আরেকটা কথা তোমরা মনে রেখো, কোয়ান্টাম সংখ্যা মোট 4টা: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা জানা যায়, বাকি 3টে কোয়ান্টাম সংখ্যার মানও কি জানা যেতে পারে। কাজে আমি 2 নম্বর সফলতায় বলবো যে বোর পরমাণু মডেল দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায় এবং পরবর্তীতে অন্যান্য কোয়ান্টাম সংখ্যার সম্পর্কেও ধারণা লাভ করা যায়। তাহলে প্রথম স্বীকার্যটা আমি বলছি যে বোর পরমাণু মডেল দ্বারা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। 2 নম্বর হচ্ছে বোর পরমাণু মডেল দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায় এবং পরবর্তীতে আমরা অন্যান্য কোয়ান্টাম সংখ্যার সম্পর্কেও ধারণা লাভ করতে পারি। 2টে স্বীকার্য গেল। 3 নম্বর স্বীকার্যের দিকে তাকাও সবাই। 3 নাম্বার সফলতা। 3 নাম্বার সফলতা দেখো, মনোযোগ দিয়ে সবাই শুনো। দেখো, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। মনোযোগ দিয়ে শুনো সবাই। প্রথম কক্ষপথ বা শক্তিস্তর, দ্বিতীয় কক্ষপথ বা শক্তিস্তর, তৃতীয় কক্ষপথ বা শক্তিস্তর। এখন আমরা ধরি প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা এই ঘূর্ণায়মান থাকে তার শক্তি আমরা ধরে নিলাম E1। প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি আমি কত ধরে নিলাম? E1। দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি আমি ধরে নিলাম E2। তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি ধরে নিলাম আমি E3। মনোযোগ দিয়ে শোনো সবাই। এখন আমরা বোর পরমাণু মডেল থেকে শিখেছি ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ধাপান্তরিত হতে পারে, অর্থাৎ নিচের শক্তি স্তর থেকে ইলেকট্রন উপরের শক্তি স্তরে যেতে পারে, আবার উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন নিচের শক্তি স্তরে ধাপান্তরিত হতে পারে। এইটার উপর ভিত্তি করে আমি এখন 2-একটা কথা বলবো। দেখো সবাই মনোযোগ দিয়ে শুনো। এই যে প্রথম কক্ষপথে আবর্তনকারী যে ইলেকট্রন, এই ইলেকট্রনটার কিন্তু একটা নির্দিষ্ট শক্তি থাকে যা আমরা বোর পরমাণু মডেল দ্বারা জানতে পারি। যেমন দেখো, এই প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে শক্তি, সেই শক্তি হচ্ছে E1। E1-এর একটা মান থাকে, অর্থাৎ প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি -2.169 × 10⁻18 জুল। খেয়াল করো, প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি যদি E হয়, E সমান হচ্ছে -2.169 × 10⁻18 জুল। ঠিক দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি যদি E2 হয়, E2 এর মান হচ্ছে 0.542 × 10⁻18 জুল।
ঠিক তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি হচ্ছে -0.241 ইন্টু 10⁻18 জুল। মনোযোগ দিয়ে শোনো সবাই। তাহলে আমি যে লিখলাম যে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি একটা নির্দিষ্ট মান আছে, দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির একটা নির্দিষ্ট মান আছে, এবং তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তিরও কি একটা নির্দিষ্ট মান আছে। তাহলে আমি বলতে পারি যে বোর পরমাণু মডেল মধ্যে প্রতিটি স্থায়ী কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মান নির্দিষ্ট। যেমন প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মান এটা, দ্বিতীয় শক্তি স্তরে এভাবে, তৃতীয় শক্তি স্তরে। তাহলে বোর পরমাণু মডেল মতে প্রত্যেকটা কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মান কি নির্দিষ্ট। যেহেতু প্রতিটি কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মান নির্দিষ্ট এবং তা বোর পরমাণু মডেল দ্বারা বের করা যায়, অতএব আমি বলতে পারি, দেখো তোমার মনে হইল যে একটা ইলেকট্রন এই দ্বিতীয় শক্তি স্তর থেকে বা কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে গেল, দ্বিতীয় কক্ষপথ থেকে একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে গেল। এখন আমরা কিন্তু দ্বিতীয় কক্ষপথ এবং প্রথম কক্ষপথ এরকমভাবে প্রথম কক্ষপথের সাথে তৃতীয় কক্ষপথ অর্থাৎ যে কোনো দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য আমরা বের করতে পারি, কারণ যেহেতু প্রত্যেকটা কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মান নির্দিষ্ট এবং বোর পরমাণু মডেল দ্বারা তা আমরা বের করতে পারি। অতএব আমি এখানে বলবো যে কোনো দুইটা কক্ষপথে, ঠিক আছে, শক্তির পার্থক্য থাকবে নির্দিষ্ট। এখন আমরা একটু বের করে দেখি দেখো শক্তির পার্থক্যটা। মনোযোগ দিয়ে শূন্য সবাই। দেখো দ্বিতীয় কক্ষপথ শক্তিস্তর ধরো N2, দ্বিতীয় শক্তিস্তর থেকে একটা ইলেকট্রন ধরো প্রথম শক্তিস্তরে নামলো, দ্বিতীয় শক্তিস্তর মানে N2, প্রথম শক্তিস্তর N1 থেকে ইলেকট্রন একটা দ্বিতীয় শক্তিস্তর থেকে ইলেকট্রন একটা প্রথম শক্তিস্তরে আসলে শক্তির পার্থক্য, মনোযোগ দিয়ে শুনো, আমরা ধরে নিলাম, ধরি যে কোনো দুটি কক্ষপথের বা শক্তিস্তরের শক্তির পার্থক্য ধরে নিলাম আমরা ডেল ই। তোমরা জানো শক্তির পার্থক্যকে ডেল ই দ্বারা বা ডেল্টা ই দ্বারা প্রকাশ করা হয়, এটুকু আমরা জানলাম। আবার দেখো প্লাঙ্ক নামক একজন বিজ্ঞানীর মতে, প্লাঙ্কের মতে এই শক্তির পার্থক্য ডেলই হয় এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। এইচ নিউ এর ডেল এনটা হচ্ছে এই একটা পূর্ণ সংখ্যা, আমরা একটু পরে বুঝবো যে প্লাঙ্কের মতে দুটো কক্ষপথের শক্তির পার্থক্য যদি ডেলই হয়, এই ডেলই সমান হচ্ছে ডেল এন এইচ নিউ, অর্থাৎ দুটো কক্ষপথের শক্তির পার্থক্য ডেলি এর মান হবে এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ ডেল এনটা হবে একটা পূর্ণ সংখ্যা। এখন আমরা কিন্তু এই ডেল এনটা বের করব, দেখো টেনশন করো না তোমরা। এখন তোমাকে বলা হলো একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ধাপান্তরিত হলে এই শক্তির পার্থক্যটা কত হবে। এবং আরেকটা কথা তোমরা জানো, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে যে নিচের স্তরে যাবে বা দ্বিতীয় স্তর থেকে ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তরে স্থানান্তরিত হবে, তখন কিন্তু আমরা শিখেছি শক্তির বিকিরণ ঘটে। বোরের মডেল থেকে আমরা শিখেছি কি শক্তির বিকিরণ ঘটে। তাহলে এই যে দুটো শক্তি স্তরের যে শক্তির পার্থক্য ডেলি, সেটা কিন্তু হবে বিকিরিত শক্তি। তা আমি লিখি, দেখো তাহলে দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে স্থানান্তরিত হয়, তখন বিকিরিত শক্তি হবে ডেল ই সমান ডেল এন এইচ নিউ বা ডেল ই সমান, খেয়াল করো,
ডেল এনটা আমরা কিভাবে বের করব? ডেল এনটা হচ্ছে n2 মাইনাস n1। সুতরাং এই দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে যাবে তখন বিকিরিত শক্তির ডেল ই হবে n2 মানে কি 2, দ্বিতীয় শক্তি স্তর মাইনাস প্রথম শক্তি স্তর। উত্তর কত আসলো? h নিউ। দেখছো, তার মানে একটা ইলেকট্রন এই দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে স্থানান্তরিত হবে তখন h নিউ পরিমাণ শক্তির বিকিরণ ঘটবে। এখন তোমাকে যদি বলা হয় একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যদি স্থানান্তরিত হয় তখন কতটুকু শক্তির বিকিরণ ঘটবে দেখে ফেলো। n3 থেকে n1, তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যদি যায় তখন বিকিরিত শক্তি ডেল ই সমান n3 মাইনাস n1 h নিউ। n3 মানে 3 আর এটা হলো 1 h নিউ, তাহলে কত দাঁড়ালো? 2h নিউ। দেখতে পাচ্ছ? তাহলে বিকিরিত শক্তিটা যদি ডেলি হয় সে ডেলিটা হবে h নিউ এর একটি পূর্ণ সংখ্যার গুণিতক h নিউ। যেমন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর গেলে h নিউ, এখানে আমরা একটা 1 দিতে পারি 1h নিউ। তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর গেলে 2h নিউ। এভাবে চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর গেলে আরেকটা পূর্ণ সংখ্যার সাথে h নিউ এর গুণফল আসবে। তাই ফাইনালি আমি বলতে পারি কোনো একটি ইলেকট্রন যখন একটা কক্ষপথে অবস্থান করে ঘূর্ণায়মান থাকে তখন এই ইলেকট্রনগুলোর শক্তির মান থাকে নির্দিষ্ট এবং দুটি কক্ষপথের শক্তির পার্থক্যও থাকবে নির্দিষ্ট। ওই নির্দিষ্ট মানটা হবে h নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। বুঝতে পারছো? যাই হোক, আমি ফাইনালি তৃতীয় সফলতাটা বলি। প্রথম সফলতা বলেছিলাম বোর পরমাণু মডেল দ্বারা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। 2 নম্বরে আমি বলেছিলাম বোর পরমাণু মডেল দ্বারা এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায়, যার সাহায্যে অন্যান্য কোয়ান্টাম সংখ্যার সম্পর্কেও ধারণা লাভ করা যায়। 3 নম্বর সফলতায় আমি এসে বলবো যে বোর পরমাণু মডেল মতে প্রতিটি শক্তি স্তরে বা কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মান নির্দিষ্ট এবং তা h নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। আবার দেখো, মনোযোগ দিয়ে একটু শোনো সবাই, মানটা আমরা বের করে ফেলি। দেখো, যদি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে দাফান্তরিত হয় তখন যে h নিউ যে আমরা পেয়েছি, এই যে h নিউ ডেল ই সমান যে h নিউ, তার মানটাও কিন্তু আমরা পেয়ে যাব। যেমন দেখো তোমরা, একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন আমরা পেয়েছি ডেল ই সমানটা আসলে কি E2 মাইনাস E1 সমান হচ্ছে প্লাঙ্কের মতে h নিউ। দ্বিতীয় থেকে প্রথমে গেলে তো E2 এর মান এখানে দেখো কত, মাইনাস 0.542, মাইনাস একটা সামনে আছে, মাইনাস এসে প্লাস হয়ে যাবে 2.169 ইন্টু 10 ইনভার্স 18। এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখবে, মানটা আসবে প্লাস 1.6, ঠিক আছে, 1.63 ইন্টু 10 ইনভার্স 18 জুল। দেখছো? তাহলে দ্বিতীয় শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন বিকিরিত শক্তির পরিমাণ হয় 1.63 ইন্টু 10 ইনভার্স 80। এভাবে কিন্তু আমরা যে কোনো শক্তি স্তর, যে কোনো উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত শক্তি বা শোষিত শক্তির মান আমরা বের করতে পারি। তো তোমরা একটা কথা মনে রাখবে, বিকিরিত শক্তি এবং শোষিত শক্তির মান সমান। অর্থাৎ একটা ইলেকট্রন নিচের স্তর থেকে উপরের স্তরে আসলে যে পরিমাণ শক্তির শোষণ ঘটবে, ঠিক উপরের স্তর থেকে নিচের স্তরে ফিরে গেলে সমান পরিমাণ শক্তির বিকিরণ ঘটবে। তাই আমরা অলরেডি পেয়ে গেছি যে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসলে ইলেকট্রন এই 1.63 ইন্টু 10 ইনভার্স 18 জুল শক্তির বিকিরণ ঘটে, অর্থাৎ বিকিরিত শক্তি আমরা পেয়ে গেছি। তাই ফাইনালি আমি বলবো বোর তথ্য দ্বারা আমরা একটা ইলেকট্রন যখন এক স্তর থেকে অন্য স্তরে ধাপান্তরিত হয় তখন বিকিরিত শক্তির পরিমাণ আমরা পেতে পারি। এটা হলো 3 নাম্বার এই সফলতা। ঠিক আছে, আবারও বলছি,
বোর পরমাণু মডেল মতে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মান থাকে নির্দিষ্ট এবং তা এইচ নিউ এর পূর্ণ এক একটার জন্য এক একটা, যেমন প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি এইটা, দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি তৃতীয় মান নির্দিষ্ট থাকবে এবং আমরা এই তথ্য দ্বারা ইলেকট্রন এক স্তর থেকে অন্য শক্তি স্তরে ধাপান্তরিত হলে বিকৃত শক্তি বা শোষিত শক্তির মান পেতে পারি, যার সাহায্যে আবার এই পারমাণবিক বর্ণালীর রেখার ব্যাখ্যাও করা যায়। গেল 3 নাম্বার সফলতা। 4 নম্বর সফলতাটা এই ঠিক এদের মধ্যে আছে, তোমরা দেখো 4 নম্বর সফলতা। 4 নম্বর সফলতাটার মূল বক্তব্য হচ্ছে যে বোর তত্ত্ব দ্বারা আমরা পরমাণুর রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী ব্যাখ্যা করতে পারি। এখন এটা দেখব যে বোর পরমাণু মডেল দ্বারা আমরা কিভাবে পরমাণুর রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি। একটু খেয়াল করো সবাই, আমরা এই মাত্রই দেখলাম যে বোরের মতে প্রতিটি শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মান নির্দিষ্ট, এটা আমরা পড়েছি। আচ্ছা, এখন দেখো যে বোর পরমাণু মডেল মতে কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে তখন শক্তি বিকিরণ করে না। আবার দুটি স্থায়ী কক্ষপথের, যে দুটি স্থায়ী কক্ষপথের বা শক্তি স্তরের কক্ষপথের বা শক্তি স্তরের শক্তির পার্থক্য কি নির্দিষ্ট এবং তা হলো এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। তার মানে শক্তির মান নির্দিষ্ট, আর শক্তির মান নির্দিষ্ট হয় যেমন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম স্তরে আসলে এইরকম একটা নির্দিষ্ট মান বিকৃত হয়, ঠিক তৃতীয় থেকে প্রথমে গেলে আরেকটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। সুতরাং শক্তির মান নির্দিষ্ট হয় নিউ, নিউ নয়ের মতো নিউ, এই নিউকে বলা হয় ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির মানও নির্দিষ্ট হয়। এর ফলেই পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালীর সৃষ্টি হয়। আমি আবারও বলছি, বোর পরমাণু মডেল মতে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল থাকে তখন শক্তি বিকিরণ করে না। আবার যে কোনো দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য নির্দিষ্ট এবং তা এইচ নিউ এর পূর্ণ সংখ্যার কি গুণিতক। যে কোনো দুটি কক্ষপথের বা শক্তি স্তরের শক্তির পার্থক্য নির্দিষ্ট, ঠিক আছে, এবং তা হলো এইচ নিউ এর পূর্ণ সংখ্যা, ডেল এমটা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যার গুণিতক। সুতরাং শক্তির মান নির্দিষ্ট হয়, ফ্রিকোয়েন্সি নিউ এর মানও নির্দিষ্ট, এর ফলে কিন্তু পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। 4 নাম্বার গেল। 5 নাম্বার সফলতা নিয়ে এখন কথা বলবো। দেখো 5 নাম্বার সফলতা। 5 নম্বর সফলতা দেখো, 5 নম্বর হচ্ছে কণিক ভরবেগ নিয়ে আমি কথা বলবো। তো গত দিন আমি তোমাদেরকে শিখাইছি যে বোরের মতে n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কণিক ভরবেগ n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কণিক ভরবেগ আমি শিখাইছি গত দিন mvr সমান হচ্ছে n/2π। খেয়াল করো, n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কণিক ভরবেগ mvr সমান হচ্ছে n/2π। এখন তোমাকে যদি বলে যে এই যে 2 নম্বর শক্তি স্তরটা আছে, এই 2 নম্বর শক্তি স্তরে যে একটা ইলেকট্রন আবর্তনশীল, এই ইলেকট্রনটার কণিক ভরবেগ কত হবে? যে কোনো কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কণিক ভরবেগ কিন্তু আমরা mvr সমান nh/2π দ্বারা বের করতে পারি। আর mvr সমান nh/2π এটা আমরা পেয়েছি কিন্তু বোর পরমাণু মডেল হতে। বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা পেয়েছি n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কণিক ভরবেগ mvr সমান nh/2π। তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়
দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল এই যে ইলেকট্রনটার কণিক ভরবেগ কত বের করতে পারবা তোমরা, দেখো। সুতরাং mvr সমান দ্বিতীয় কক্ষপথে যেহেতু, তাহলে n এর মান কত হবে 1, এই যে দ্বিতীয় কক্ষপথে n এর মান 2 হবে, n সমান কত 2। আর h হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক, তোমরা মানটা আগেই পড়েছো 6.626 ইন্টু 10⁻34 জুল। পায়ের মান তোমরা আগেই শিখেছ 3.14, মানটা বসাও 2 ইন্টু 6.626 ইন্টু 10⁻34, নিচে 2 ইন্টু 3.14, ঠিক আছে। রেজাল্ট আসবে 3.14 ইন্টু 10⁻34 জুল। দেখছো, দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কণিক ভরবেগ আমরা পেয়ে গেছি। এভাবে প্রত্যেকটা, অর্থাৎ যে কোনো কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কণিক ভরবেগ আমরা বোর তত্ত্ব দ্বারা বের করতে পারি, ঠিক আছে। আসো 6 নাম্বার সফলতা দেখি আমরা। 6 নাম্বার সফলতা, দেখো, বোরের মডেল হতে পাওয়া যায় যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ। তোমরা শিখেছ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব, এই যে একটা ইলেকট্রন যদি এই কক্ষপথে 3 নাম্বার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, তখন এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পরমাণুর ব্যাসার্ধ, ঠিক আছে। এই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং এই আর এর মানটা বোর তত্ত্ব দ্বারা আমরা বের করতে পারি। এগুলার কিন্তু প্রতিপাদন আছে, আমরা যে ইলেকট্রনের শক্তি আমি লিখেছি একটু আগে, এগুলার সমীকরণ প্রতিপাদন আছে। এই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন আছে, যেগুলো আমরা সরাসরি যখন ক্লাস হবে তখন এই প্রতিপাদনগুলা জেনে নিব, ঠিক আছে। তাহলে দেখো, আমি এখন বোর পরমাণু মডেল মতে যে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায় সে সম্পর্কে একটু কথা বলি। তাই আমরা দেখব nতম কক্ষপথের ব্যাসার্ধ যদি Rn হয়, সেটা প্রথম কক্ষপথ হইতে পারে, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয়, n এর মান 1 2 3 ইত্যাদি তোমরা জানো। কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান হবে n²a²/4π² mz²। nতম কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান হবে n²a²/4π² এখানে প্রত্যেকটার মানই জানা আমাদের মুখস্থ মান, শুধু n এর মানটা পরিবর্তনশীল। এই n এর মানটা কি হবে? পরিবর্তনশীল। যেমন তোমরা দেখো এখানে n বাদ দিও, h আমাদের আগেই মুখস্থ ছিল, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। h গেল। পায়ের মান তোমাদের মুখস্থ 3.14। m ইলেকট্রনের ভর, 9.1 ইন্টু 10⁻31 কেজি, এটাও আমাদের মুখস্থ। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন এটা যদি হাইড্রোজেন পরমাণুর জন্য হয়, জেড এর মান হবে 1। ই ইলেকট্রনের চার্জ, এটাও আমাদের মুখস্থ 4.8 ইন্টু 10⁻10 ESU ইলেকট্রনের চার্জ। এখন দেখো, সবগুলা মানই কিন্তু আমরা জেনে ফেললাম, মুখস্থই রাখতে হবে আমাদের এগুলা। শুধু বাকি রইল কি এম। যদি তোমাকে বলে এই যে নিউক্লিয়াস হতে তৃতীয় কক্ষপথে অবস্থান করে ইলেকট্রনের যে দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্বটা আর, এর মানটা বের করো, ঠিক আছে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করো, তখন আমরা n এর মান বসাবো কত 3, আর 3 হয়ে যাবে। n এর মান কত 3², h এর মান 6.626 ইন্টু 10⁻34 পায়ের মান আমাদের মুখস্থ 3.14², m এর মান মুখস্থ। জেড হাইড্রোজেন হইল 1, সোডিয়াম হইল 11, ইলেকট্রনের চার্জ ই আমাদের মুখস্থ 4.8 ইন্টু 10⁻10। বুঝতে পারছো?
তো এগুলার যদি মান আমরা ক্যালকুলেটর হিসাব করে একটা মান আমরা পাবো। এইভাবে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করতে পারি, যা আমরা পেয়েছি বোর পরমাণু মডেল হতে। তাহলে আমরা বোর পরমাণু মডেলের বেশ কয়েকটি স্বীকার্য, 6টি স্বীকার্য আমরা পড়েছি, সফলতা পড়েছি। প্রথম সফলতা ছিল বোর পরমাণু মডেল দ্বারা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। 2 নম্বর সফলতা ছিল বোর পরমাণু মডেল হতে প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায়, যা থেকে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাও ধারণা আমরা পেতে পারি। 3 নম্বরে আমরা পড়েছি যে বোর পরমাণু মডেল মধ্যে প্রত্যেকটা শক্তি স্তরের ইলেকট্রনের শক্তির মান নির্দিষ্ট এবং দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য হচ্ছে এইচ নিউয়ের পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ শক্তির মান নির্দিষ্ট হয়, নিউয়ের মানও নির্দিষ্ট। কাজে বোর পরমাণু তত্ত্ব দ্বারা আমরা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি। এরপরে বোর পরমাণু মডেল দ্বারা তোমরা আরেকটা বলতে পারো, 1 ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু বা আয়ন থাকে তাদের বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ।